ওম গম কম ক্লম ক্লম উচ্ছিষ্ট গণেশায় ফট। কৃষ্ণপক্ষের রাত। ভূত বাবার জঙ্গলে স্বপন আর তপন দুই বন্ধু কোনো এক মূর্তির সামনে উলঙ্গ অবস্থায় বসে মন্ত্র জপ করছে। চারিদিকে একেবারে নিঝুম অন্ধকার। দূরে কয়েকটি শিয়াল মাঝে মাঝে ডেকে উঠছে। ওম গম কম ক্লম ক্লম উচ্ছিষ্ট গণেশায় ফট। ওম গম কম ক্লম ক্লম উচ্ছিষ্ট গণেশায় নমঃ। এই সম্পূর্ণ হয়েছে স্বপন? স্বপন মাথা নাড়ে। বাহ, এবার নলিকাটা গ্রামের মানুষেরা এই মহামারী থেকে রেহাই পাবে। বাচ্চারা আবার এদিক ওদিক ছুটবে, খেলাধুলা করবে, সবাই সুস্থ হয়ে যাবে। বাবাকে বল স্বপন, এই গ্রামের মানুষেরা সবাই যেন রোগমুক্ত হয়। বাল, কতদিন এই গ্রামের মানুষেরা রোগে রোগে পাগল হয়ে যাবে কে জানে। পাগলা চোদাগুলো শেষে একে অপরকে মারধর করছে, আর ভালো লাগছে না বাল। সব ঠিক হয়ে যাবে। আমার গুরুদেব কাল ভৈরবের কাছে শিখে আসা এই তন্ত্র, যেটাতে আমি সাধনা করে সফল হয়েছি। দে তপন, অশ্বত্থ গাছের ডালটা দে, আর ওখানে বাদুড়ের হাড় পড়ে আছে। জয় বাবা কাল ভৈরবের জয়। আচমকা কতগুলো কাক একসাথে জড়ো হয়ে ওই স্থানের চারপাশটা ঘুরতে শুরু করলো। তপন আর স্বপন হাঁ হয়ে দেখতে লাগলো। চারিদিকে যেন এক নীল আভা বিচ্ছুরিত হচ্ছে। অভিশাপের মতো যেন একটা কালো ছায়ার পরব তাদের দিকে যেন নেমে আসছে। তাহলে ওই মূর্তি কি জেগে উঠেছে? চারিদিকে হঠাৎ কালো ঝড় ওঠে। স্বপন আর তপন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে সব? আর আর ওটা কি? খুদে খুদে লাল লাল মতো কি সব জ্বলছে? এই এই কিচকিচ করে একটা শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কয়েকশো ইঁদুর আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এই শুয়োর বাচ্চা, পুজো ঠিক করে করেছিস তো তুই? আমি তো ঠিকই করলাম, ভুল হওয়ার তো কথা নয়। পাগলা চোদা, পুজো ঠিক করে করলে এরকম তাণ্ডব হবে কেন? হঠাৎ ভয়ানক ঝড়ের মধ্যে কোনো এক ছায়া মূর্তিকে স্বপন আর তপন দেখতে পায়। প্রচণ্ড ঝড়ের গতিতে সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলছে সে। কেউ প্রচণ্ড ঝড়ের গতিতে ওরা দুজনে তার মধ্যে তলিয়ে যায় এবং শোনা যায় তাদের মর্মান্তিক চিৎকার। কোথায় গিয়ে ছিটকে পড়ে তা বোঝা যায় না, এবং তারপরে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। সাল 2006 এপ্রিল মাসের 18 তারিখ। কয়েক মাস পিকলু যাদবপুরে ওর মাসির বাড়িতে ছিল। আজ সে বাড়ি ফিরে যাবে। যাওয়ার সময় অরুণকে বলল, তোর তো এখন কোনো কাজ নেই, চল না আমাদের গ্রামে, কদিন থাকবি। অরুণ বলল, মাথা খারাপ নাকি তোর? ওই ঘটনার পরেও তুই ভাবিস আমি নলিকাটা গ্রামে যাব? হ্যাঁ, মা মনসামার কৃপায় ভালোই ভালোই বেঁচে ফিরেছি ভাই, আর নয়, মাফ কর ভাই আমাকে। আরে সেসব কি আর আছে, পাগল, ওসব আর কিছুই নেই। আমাদের গ্রাম এখন সম্পূর্ণ ভূত প্রেতের হাত থেকে মুক্ত। চল না ভাই, প্লিজ চল চল, একদিনের ব্যাপার। ওকে ওকে, অত প্লিজ প্লিজ করতে হবে না, আমি যাব। তবে যদি গিয়ে দেখি ফের কোনো বিপদ ঘটেছে, আমি কিন্তু ওখানে থাকবো না ভাই, চলে আসবো বলে দিলাম। পিকলু মাথা নাড়ে। বিকালে ট্রেনে যখন ওরা উঠল তখন প্রায় 4:30।
ন্যাত্রা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 2 ঘন্টা লেগে গেল। স্টেশনে নামতেই আকাশে মেঘ ঘন করে বৃষ্টি শুরু হলো। বৈশাখ মাস, এখন মাঝে মাঝে কালবৈশাখী দেখা দেবে। তবে যা গরম পড়েছে, বৃষ্টি না হলে আর শান্তি পেত না কেউ। ওরা ভিজতে ভিজতে স্টেশনের পিছনে এলো। তারপর একটা বাস ধরে তাতে উঠে সোজা চলে এলো নলিকাটার মোড়ে। সেখান থেকে নলিকাটার গ্রামে যেতে মিনিট 5 সময় লাগে। ওরা দুজন হাঁটতে হাঁটতে আসছিল। একই সন্ধ্যা হয়ে গিয়েছে, তার উপর বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। মাঝে মাঝে চমকে দেবার মতো বাজ পড়ছে। ওদের দুজনের কাছে কোনো লাইট নেই, কোনো ছাতাও নেই। সুতরাং ওরা একটু তাড়াতাড়ি পা চালিয়ে আসছিল। নলিকাটা গ্রামের যে কাঁচা রাস্তাটা আছে, ঠিক তার বাম দিকের সামনে ভূত বাবা জঙ্গল। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে থেকে একটা মর্মান্তিক চিৎকার ছুটে আসলো। থমকে দাঁড়িয়ে পড়ল দুজনে। চারিদিকে কুচকুচে অন্ধকারের মধ্যে হৃদয় বিদারক উচ্চ আর্তনাত্রা করছেটা কি? পিকলু আগা গোড়ায় ভীতু, সে যেন ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিন্তু অরুণ সোজা হয়ে রইল। আওয়াজ এখনো আসছে। কে চিৎকার করছে? দাঁড়িয়ে আছিস কেন? এই অরুণ, এই চল না। কে যেন চিৎকার করছে মনে হলো। তুই শুনতে পাসনি? হ্যাঁ পেয়েছি। এই না, পাইনি। কোথায় থেকে আসছে কে জানে। তুই চল, যে পারে চিৎকার করুক, আমাদের কি? এই দাঁড়া, কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, তাই হয়তো। কেউ পড়েনি, তুই চল ভাই। রাতের বেলা অনেক আওয়াজ শোনা যায়। চিৎকারটা আমি শুনতে পাচ্ছি, আর তুই। হঠাৎ সেই জঙ্গলের ভিতর থেকে কতগুলো বাদুড় একসাথে উড়ে আসে ওদের দিকে। কোনো মতে সামাল দেয় ওরা, এবং ঠিক তারপর ওই জঙ্গলের মধ্যে থেকে এক মেয়েলি কণ্ঠে অট্টহাসি শুনতে পাওয়া যায়। হাসিটা এতটাই ভয়ানক আর মর্মস্পর্শী যে ওদের সকলের গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর মনে হলো কেউ যেন ওই জঙ্গলের মধ্যে থেকে তীব্র গতিতে গর্জন করতে করতে ছুটে আসছে। তার পায়ের আওয়াজ অরুণ আর পিকলুর কানে এসেছে। পিকলু আর সামলাতে না পেরে ওই অন্ধকারের মধ্যে ছুটতে আরম্ভ করেছে। ও পিছনে অরুণও ছুটতে শুরু করেছে। পিছনে কোনো ছায়ামূর্তি গর্জন করতে করতে তাদের পিছনে ধাওয়া করেছে। ছুট ছুট আর ছুট। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, তন্ময় সরকারের লেখা আবার নলিকাটা গ্রাম। এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য, কারণ গল্পে ব্যবহৃত কিছু ভাষা বাচ্চাদের জন্য একেবারেই নয়। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি সুমন। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় সরকারের লেখা আবার নলিকাটা গ্রাম। মাসির বাড়িতে যখন অরুণ এলো, তখন অরুণের মাসি ওদের জামা প্যান্টে লেগে থাকা কাদা দেখে আশ্চর্য হয়ে বলল, এ কি অবস্থা হয়েছে? ওরা দুজনে কিছু বলল না। একটা বাহানা দিয়ে ঘরের মধ্যে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর পিকলুর মা পিকলুর ঘরে এলো। বেশ চিন্তাশীল লাগছে তাকে। অরুণ ব্যাপারটা বুঝতে পেরে
মাসিকে বলল, কিছু বলবে মাসি? না, মানে তোদের একটা কথা বলতে এসেছি। বলো না। গ্রামের পরিস্থিতি এই মুহূর্তে এখন একদম ভালো নয়। মহামারী লেগে গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, কেউ কেউ মারাও গিয়েছে। মা, এইসব কথা তুমি এখন এখানে বলছো কেন? তোর বলছি তার কারণ আছে, বিনা কারণে বলছি না। পুরোহিত মশাই বলেছেন গ্রামে কোনো এক অভিশাপ এসে লেগেছে, মানুষের কাজ বাজ নেই, সবাই অসুস্থ, কেউ কেউ চিন্তায় উন্মাদ হয়ে যাচ্ছে। তাই এগুলো এখন বলার কি কারণ? খুব ভয় লাগছে রে খোকা। যদি সে ফিরে আসে, কোনো কারণে তার চোখ হয়তো আমাদের গ্রাম থেকে এখনো সরেনি, সে হয়তো এখনো শান্তি পায়নি। ও যদি আবার ফিরে আসে। তুমি কার কথা বলছো মাসি? একটু চুপ করে থেকে তিনি বললেন, মাতু হাজরা। মা, কি আজে বাজে বকছো? সে ফিরবে কিভাবে? 5 বছর আগে অবনী ঠাকুর তো তাকে শেষ করে দিয়েছে, একেবারে মুছে দিয়েছে। তাহলে? না রে খোকা, পুরোহিত মশাই নিজের চোখে দেখেছেন। গতকাল কোনো এক ছায়ামূর্তি তার বাড়ির আশেপাশে ঘুরছে, খিলখিল করে হাসছে আর পুরোহিত মশাইকে ডাকছে হাত নেড়ে। পৌর ভদ্রলোক সে কাণ্ড দেখে ওখানে ধপাস করে পড়ে গিয়েছিলেন। তার জ্ঞান ফিরতে আমরা তার কাছে জানতে পারলাম। আমি আমি ভাবতেও পারছি না যে ও এখনো শেষ হয়নি, মুছে যায়নি। আপনি কাকে কি দেখেছেন? না না, হতেই পারে না। আর আমি তো ওকে দেখিনি, তবে ওর কণ্ঠ শুনেছি। আর ঠিক ওই কণ্ঠ ভোলার নয়, ও কণ্ঠ তো পুরো নলিকাটা গ্রামের মানুষের কানে কানে লেগে থাকবে। সত্যি কি তাহলেও ফিরে এসেছে পুরোহিত মশাই? 5 বছর আগে সেই তাণ্ডবের কথা মনে করলে এখনো বুক কাঁপে। যদি আবার সেই রকম শুরু হয় তাহলে কি হবে? কার্তিক, যদিও ফিরে আসে, হ্যাঁ, তাহলে তো প্রলয় ঘটবে, শ্মশান হয়ে যাবে নলিকাটা গ্রাম। ওইটা শোনার পর থেকে আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। অবনী ঠাকুর নেই এখানে, বীরভূমে গিয়েছেন। থাকলে হয়তো এর একটা মীমাংসা করত। তার উপর তোরা দুজনে, আমার খুব ভয় লাগছে রে। তোদের ওই দুজনকে তো ভালোভাবে চেনে, যদি তোদের দুজনকেও ক্ষতি করে। টিকলুর মাকে অরুণ শান্ত করায়, কিছু হবে না মাসি, ও যদি ফিরেও আসে আমরা আবার তার মুখোমুখি গিয়ে দাঁড়াবো। যেমনভাবে এর আগে আমরা ওকে নরকে পাঠিয়েছি, ঠিক সেইভাবেই আবারও ওকে নরকে পাঠিয়ে দেব। তুমি চিন্তা করো না। কাল একবার আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে চাই। পরের দিন টিকলু আর অরুণ পুরোহিত মশাইয়ের বাড়িতে উপস্থিত হয় কিছু কথা জানতে। পুরোহিত মশাই তখন বাড়িতে ছিলেন। তিনি ওদের দুজনকে নিজের ঘরে ডাকলেন। অরুণ একটা চেয়ারে বসে একেবারে মেন প্রসঙ্গে চলে আসে। আপনি সত্যিই কি তাকে দেখেছেন? দেখো, আমি তাকে দেখিনি, আমি এখনো বলছি আমি তাকে দেখিনি, তবে তার কণ্ঠ আমি শুনেছি, এবং সেই কণ্ঠ ভোলা নয়। অবিকল এই কণ্ঠের সাথেই সেই কণ্ঠের মিল আছে, যেটা যেটা আমাকে আমাকে উত্তেজিত করেছে। কিভাবে সম্ভব? সে তো শেষ হয়ে গিয়েছে, আর আর কি তার ফিরে আসা সম্ভব? হাতটাকে চিরতরে মোছা যায় না রে। তোমরা তাকে পৃথিবী থেকে সরিয়েছ, পুরো ত্রিভুবন থেকে নয়, তাকে কোনোভাবে জাগানো হয়েছে। এখনো পর্যন্ত কটা মানুষ মরেছে? ঘটনা শুরু 6 মাস আগে। গ্রামে মহামারী হওয়াতে সমস্ত মানুষ অসুখে ভোগে, রোগমুক্ত হচ্ছিল না কেউ। চিন্তায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তবে প্রথম মানুষ মারা গেছে অমাবস্যা রাতে। হ্যাঁ,
এটা এটা আমি নিশ্চিত। গ্রামের লোকেরা বলছে মৃত্যুটা হয়েছে নাকি মহামারীর রোগে। এরপর আরো কিছু মানুষ মরল, সেগুলো কিন্তু কোনো ভয়ঙ্কর মৃত্যু হয়নি। তাই গ্রামের লোকেরা এখন মরলেই সবাই বলছে মহামারীতে মরেছে। কিন্তু আদৌ কি মহামারীতে মরছে? আপনি বলতে চাইছেন মহামারী রোগে কেউ মরছে না? না, গ্রামের অর্ধেক মানুষ মহামারী কাটিয়ে উঠেছে। যারা উন্মাদ ছিল তারা সুস্থ হয়েছে। তবে তারা আবার মরবে কেন? হ্যাঁ, আর মৃত্যুগুলোই বা রাতের বেলা হচ্ছে কেন, দিনের বেলা নয় কেন? বলতে পারবে তোমরা? যে মারছে সে চালাকি করে মারছে, যাতে সবাই মৃত্যুগুলোকে মহামারী বলে চালাতে পারে। আপনার মনে হয় সেই তাহলে এইসব কাজ করছে? আমার তো তাই মনে হয়। ও ফিরে এসেছে, বদলা নেওয়ার জন্যে ও ফিরে এসেছে। তবে এটা বুঝতে পারছি না ও ফিরে এলো কি করে। আপনি কোনো কি সিদ্ধান্ত নিয়েছেন? অবনী ঠাকুরের অপেক্ষায় আছি আমি। যতদিন না উনি বীরভূম থেকে ফিরছেন ততদিন এর কোনো কিনারা আমি দেখতে পাচ্ছি না। একমাত্র তিনিই পারবেন এই বিপদ থেকে আমাদের মুক্তি দিতে। পুরোহিত মশাই, কাল আমরা যখন বাড়িতে ফিরছিলাম ওই ভূত বাবার জঙ্গল থেকে একটা মানুষের আর্তনাদ শুনতে পেয়েছিলাম। তবে হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে কে যেন একটা ছুটে এলো, আর সেই ভয়ে আমরা পালিয়ে গিয়েছিলাম। ওই জঙ্গল এখন পরিত্যক্ত, কেউ যায় না ওখানে। বাইরে সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে যেন যেও না। কেন? ওখানে কি আছে? প্রায় 10 থেকে 12 জন ওই জঙ্গলের গভীরে গেছিল, কেউ ফিরে আসেনি। রাতের বেলা করে ওখান থেকে অনেক রকম মর্মান্তিক কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। তবে যে ওখানে যায় সে আর ফিরে আসে না। সাইনবোর্ড কবে লাগানো হয়েছে? প্রায় 4 মাস আগে। আর কোনো কথা হলো না। অরুণ আর পিকলু সেখান থেকে ফিরে এলো। অরুণের মন আগা গোড়াই শক্ত। সে প্রথমে ভেবেছিল এইসব ভয়ানক ঝামেলাতে সে থাকবে না। তবে ওই পরিত্যক্ত জঙ্গলের কথা শুনে ওর মন ছটপট করতে লাগলো ওখানে যাবার জন্য। ও পিকলুকে বলল, পিকলু, আজ রাতে আমি ভূত বাবা জঙ্গলে যাব। আমার মন বলছে ওখানে কিছু একটা আছে। তুই আবার ভুল করছিস ভাই, আমি বলে দিলাম। এরা আগের বারে হালদার বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। আবার তুই ভূত বাবার জঙ্গলে যাবি? পুরোহিত মশাই কি বললো শুনিসনি? ওটা পরিত্যক্ত, কেউ যায় না ওখানে। পিকলু, এটাই তো কথা, কেউ যায় না ওখানে। আচ্ছা, তুই এটা ভাবছিস কেন যে মাতু হাজরা ফিরে এসেছে? সিনেমায় দেখিসনি ভূতের ভয় দেখিয়ে ছদ্মবেশে কোনো মানুষ এই কাণ্ড করে? এর আগের বারেও তুই একই কথা বলেছিলিস। না না, আমি যাব না। তোর সাথে মানুষ যায়? তোকে এই সময় এখানে আনাটা আমার ভুল হয়েছে। মরা কান্না কাঁদিস না, আমাদের কিছু হবে না। তার কারণ আমাদের হাতে মন্ত্রবিত মাদুলি আছে। মনে নেই অবনী ঠাকুর দিয়েছিল? বিপদ কেটে গিয়েছে তো কি হয়েছে? তোমরা এই মাদুলি কোনোদিন খুলে ফেলো না, হয়তো কোনোদিন এই মাদুলি কাজে এসে যেতে পারে। মনে পড়েছে, যদি সত্যি কোনো অশরীরী হয় তবে আমাদের সে ছুঁতেও পারবে না। আজ রাতের বেলা মাসিমশো শুয়ে পড়লি, আমরা ভূত বাবা জঙ্গলে যাব। তার আগে মুখ খুলবি না বলে দিলাম। রাত তখন প্রায় 10:30। হাতে 5 সেলের টর্চ নিয়ে দুজনে চলল ভূত বাবা জঙ্গলের দিকে। রাস্তায় কয়েকটি কুকুর ছাড়া আর কোনো জনমানুষই নেই। মাঝে মাঝে কুকুরের ডাকে গা ছমছম করে উঠছিল ওদের। নলিকাটার গ্রামের রাস্তাটা সোজা চলে গেছে মোড়ের দিকে, আর ঠিক তার বাঁ দিকের রাস্তাটা ধরলে ভূত বাবার জঙ্গল। তবে রাস্তার সামনে সাইনবোর্ড লাগানো,
অরুণ সেই সাইনবোর্ডে তোয়াক্কাও করল না, রাস্তাটা ধরে পায়ে পায়ে এগিয়ে গেল। প্রায় 10 মিনিট একভাবে জঙ্গলের ভিতরে তারা হেঁটে চলেছে। ফিরে চ অরুণ, ফিরে চ, আমার খুব ভয় লাগছে ভাই। অরুণ পিগলুকে উত্তর দিতে যাবে, কিন্তু হঠাৎ ঝোপের মধ্যে থেকে কাউকে সরে যেতে দেখে চমকে উঠল সে। কে দাঁড়িয়েছিল ওখানে? অরুণ সেদিকে লাইট মারতেই কাউকে দেখতে পেল না। আর ঠিক সেই সময় কান ফাটানো এক চিৎকারে দুজনের বুকের রক্ত জল হয়ে গেল। সেই চিৎকার এতই কষ্টজনক যে শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমি বাড়ি যাচ্ছি, আমার খুব ভয় লাগছে, আমি পালালাম, তুই থাক এখানে। কিন্তু অরুণ পিকলুর কোনো কথায় কান দিল না। পায়ে পায়ে সেই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল। পিকলু পিকলু, নিশ্চয়ই কেউ ওইখানে আছে, তার হয়তো খুব বিপদ। আওয়াজ স্মরণ করে এগিয়ে চল, যে চিৎকার করছে তাকে হয়তো আমরা বাঁচাতে পারি। আগে নিজে বাঁচি কি দেখ, তোর সাথে আর কোনোদিন আর কোথাও আসবো না, আমার ভুল হয়ে গিয়েছে ভাই, তুই থাক, আমি গেলাম। হঠাৎ অরুণ লাইটটা দূরের শেওড়া গাছের দিকে মারতেই চমকে ওঠে। ওখানে কিছু একটা আছে না? ওরা দুজন শেওড়া গাছের দিকে এগিয়ে যায়। অরুণ লাইট মেরে দেখে অষ্টভুজাকৃতি তামাটে বর্ণের একটি গণেশ মূর্তি, যার উরুপদেশে উপবিত 2 রমণীয় দেবী এবং দেব গণেশের পদতলে বসে রয়েছে মুশিকরাজ। এই মূর্তিটা এখানে এলো কি করে? আমি কি করে জানবো? আমি কি এখানে আসি নাকি রোজ? তবে কাকে জিজ্ঞাসা করব? যে এনেছে তাকে গিয়ে জিজ্ঞেস কর, পাগল। এই 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 কি করছিস? এই একদম নয়, করিস না। কি হলো? হাত দিস না ওতে, তুই শহরের ছেলে, তোর কোনো আইডিয়া নেই। মূর্তিটা ভালো করে দেখ, এটা যে সে মূর্তি নয় কিন্তু। কালারটা দেখে বুঝতে পারছিস না? আমার মাথায় তো কিছুই আসছে না। বাবারে, কোথায় থেকে মরা পচা গন্ধ আসছে বলতো? উফ, কি বিচ্ছিরি গন্ধ। ঠিক বলেছিস, বাবারে কি বিচ্ছিরি গন্ধ। ঠিক এই সময় তাদের হাত থেকে প্রায় কিছু দূরে ও কে দাঁড়িয়ে আছে? সাপের মতন উড়ছে খোলা চুল, ভয়ানক বিকৃত মুখ, ঠোঁটে লেগে আছে রক্ত। অরুণ আর পিকলু আচমকা সেই দিকে চোখ পড়তেই বুক ধক করে উঠল। লাইটের আবছা আলোতে যে দাঁড়িয়ে আছে তাকে কি ওরা চেনে? খল খল করে হেসে ওঠে সেই মূর্তি। ওই হাসি শুনে চৈতন্য বিলুপ্ত হয়ে যাওয়ার মতন অবস্থা। এর মধ্যে মূর্তিটা কখন হাতে করে তুলে নেয় অরুণ, যেটা দেখার পর সেই মূর্তি হাসে, তারপর ঘষা গলায় বলে, আমাকে চিনতে পেরেছিস? আমি কে বলতো? তোরা চিনিস আমাকে? আমি মাতু, নাম শুনেছিস? আমি মাতু হাজরা। মাতু হাজরার নাম শুনে দুজনে ভয় কেঁপে ওঠে, কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে, যেন ওদের যাওয়ার কোনো ক্ষমতা নেই। পা দুটোকে কেউ যেন শক্ত করে চেপে ধরে আছে। দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সেই নারী মূর্তি শূন্যে উদ্যত। কি ভেবেছিলিস আমি মুছে গিয়েছি? হ্যাঁ, টকবকে লাভার মধ্যে পড়ে ঝলসে গেছি? না না না, আমি আরো শক্তিশালী হয়ে গেছি। কেউ পারবে না আমাকে এই গ্রাম থেকে, হ্যাঁ, এই গ্রাম থেকে, এই মর্ত থেকে কেউ সরাতে পারবে না, বুঝেছিস?
মাতু হাজার ওই ভয়ানক কণ্ঠ শুনে তারা রীতিমতন কাঁপতে শুরু করেছে। পিশাচি একটু একটু করে এগিয়ে আসে তাদের দিকে এবং লম্বা হাত দিয়ে একটা পাথর তুলে নিয়ে তাদের দিকে ছুঁড়ে দেয়। আর ঠিক সেই সময় তপন তাদের দুজনকে ঠেলে নিয়ে পাশে ঝোপের মধ্যে পড়ে যায়। পাথরটা কয়েক সেকেন্ডের জন্য তাদের পাশ দিয়ে বেরিয়ে যায়। পালাও পালাও, ও শেষ করে ফেলবে, পালাও। তিনজনে ছুটতে আরম্ভ করেছে। পিছনে শূন্যে ভেসে আসছে মাতু হাজরা। তপনের এক পা ভেঙে গিয়েছে, সে চলতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। শেষে আর ছুটতে না পেরে ধপ করে মাটিতে পড়ে যায়। অরুণ, অরুণ ভালো করে ধরে নাকে। অরুণ আর পিকলু তাকে দুদিক থেকে কোলে নিয়ে ছুটতে আরম্ভ করলো। পিশাচি প্রায় তাদের ধরে ফেলেছিল, আর ঠিক সেই সময় কোনো উপায় না পেয়ে নিজের হাতের মাদুলি খুলে অরুণ সেই পিশাচির দিকে ছুঁড়ে মারল। ভয়ানক বিস্ফোরণ ও আর্তনাদের শব্দ শোনা গেল। প্রায় 3 দিন তপনকে হাসপাতালে থাকতে হলো। তারপর ছাড়া পেয়ে নিজের বাড়িতে চলে এলো। 1.5 মাস তাকে কোথাও পাওয়া যায়নি বলে সবাই ধরে নিয়েছিল হয়তো তপন বেঁচে নেই। পুলিশ অবধিও তার খোঁজ পায়নি। তপনের পরিবার বলতে কেউ নেই, অনাথ। সে থাকতো আগে বর্ধমানে। ওর এক সঙ্গী ছিল যার নাম স্বপন, সেও ওর সাথে বর্ধমানে থাকত। অরুণ, পুরোহিত মশাই, পিকলু এবং বেশ কিছু গ্রামের লোক যখন তপনের এই 1.5 মাস নিখোঁজ হয়ে যাওয়ার কারণটা জানতে চাইল, তখন তপন সমস্ত কথা ওদের কাছে বিবৃতি করল। গ্রামের যখন মহামারী লেগেছিল, সমস্ত মানুষ যখন পাগল হয়ে যাচ্ছিল, একে অপরকে মারতে চাইছিল, তখন স্বপনই আমাকে একটা বুদ্ধি দেয়। ও বলেছিল গ্রামের মঙ্গলের জন্য কিছু একটা করা দরকার, যাতে গ্রামের সমস্ত মানুষেরা আমাদের দুজনকে মনে রাখে। কারণ আমরা তো নলিকাটা গ্রামে থাকবো না, তবে মানুষজন তো থাকবে। স্বপন যেখানে কাজ করত ঠিক তার পিছনের দিকে এক শ্মশান ছিল, এবং সেইখানে এক সিদ্ধ যোগী তান্ত্রিক এসে ধ্যান করত। আমি স্বপনের সাথে সেখানে যেতে যেতে তার সাথে একটা আলাদা খাতির হয়ে গিয়েছিল। তিনি অনেক তন্ত্র আমাদের শিখিয়েছিলেন, বেশি স্বপন শিখেছিল। জাদুটোনা অনেক কিছু স্বপন জানত। ভৈরব তান্ত্রিকের সাথে কথা বলতে বলতে একদিন তার কাছ থেকে আমরা উচ্ছিষ্ট গণেশ ঠাকুরের কথা শুনলাম। এটি গণেশ ঠাকুরের তান্ত্রিক রূপ। গানপথ সম্প্রদায়ের 6টি প্রধান শাখার অন্যতম উচ্ছিষ্ট গানপথ শাখা ইনি প্রধান দেবতা। মূলত বামাচার প্রথায় তার পূজা প্রচলিত আছে। উচ্ছিষ্ট গণেশের মূর্তিতত্ত্বটি আদির সার্থক। আহারের পর খাদ্যের পরিত্যক্ত অবশিষ্টাংশ শব্দটি থেকে উচ্ছিষ্ট গণেশ নামটি এসেছে। এই শব্দটি এখানে তান্ত্রিক পরিপ্রেক্ষিতে প্রযুক্ত হয়েছে। মুখে থেকে যাওয়া খাবারকে উচ্ছিষ্ট বলা হয়। এই খাবারে মুখে লালারসে লেগে থাকে বলে হিন্দু ধর্মে এটিকে অশুদ্ধ মনে করা হয়। পূজার নিয়মকানুনগুলো জানলাম তার কাছ থেকে, এবং এই পূজা করলে কী লাভ হয় তাও জানলাম। সেটা জানার পর থেকেই মনে একটা আলাদা স্বাদ চলে এসেছিল। তবে আমি ভাবিনি যে এটা এরকম বিপজ্জনক হবে। যখন এই গ্রামে আমরা দুজন এলাম, তখন স্বপনই আমাকে বুদ্ধিটা দিল। আমিও তার কথায় রাজি হলাম। কৃষ্ণপক্ষের এক রাতে
আমরা উচ্ছিষ্ট গণেশের মূর্তি এনে এই ভূত বাবার জঙ্গলে বসে প্রাণ প্রতিষ্ঠা করি। নগ্ন হয়ে মুখে খাদ্যদ্রব্য নিয়ে পূজা করেছিলাম। জানি না কি হলো, হয়তো কোনো ভুলভালভাবে পূজা হয়তো করে ফেলেছিলাম আমরা। যেহেতু কোনো তান্ত্রিক ছাড়াই পূজা করা সম্ভব নয়, তবে আমরা তো আর বামাচারী বা তান্ত্রিক নই। নিগুড় ও অতিপ্রাকৃত শক্তি লাভের জন্যে তান্ত্রিকরা সাধনা করেন। তার মন্ত্রের মাধ্যমে মন্ত্র উচ্চারণকারী তার শত্রুকে মোহগ্রস্ত করতে পারে, আকর্ষিত করতে পারে, ঈর্ষান্বিত করতে পারে, বশ করতে পারেন, আবার অসার করতে পারেন, কিংবা হত্যাও পর্যন্ত করতে পারেন। তিনি প্রসন্ন হলে তারপরই বর দেন। যদি তুমি চুরি করো তাহলে ধরা পড়বে না, কারোর বাড়িতে আগুন লাগিয়ে দিলে তাও তুমি দোষী হবে না। সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়, কিন্তু এর পূজা পদ্ধতি অতি কঠোর। সিদ্ধ সাধক বামাচারী তান্ত্রিক ছাড়া এর পূজা সম্ভব না। সামান্য বিচ্যুতিতে হলে তিনি ক্রোধাবৃষ্ট হন, সংকল্পকারীর মহা সর্বনাশ উপস্থিত হয়। এই গণেশ ঠাকুরের কোলে এক দেবী উপবিষ্ট হয়ে আছেন। ওই দেবীর নাম হলো বিঘ্নেশ্বরী। এই দেবী মাঝে মাঝে 64 যোগিনী বা মাতৃকা দেবীর অংশ হিসেবেও দেখা যায়। যাই হোক, হাতির মাথাওয়ালা মাতৃকাদের মধ্যে বিঘ্নেশ্বরী, গণেশের ব্রাহ্মণ্য শক্তি ও তান্ত্রিক যোগিনী 3টি স্বতন্ত্র দেবী বলা হয়। পুরোহিত মশাইয়ের শরীর যেন কেঁপে উঠল। জানোয়ার, কি দরকার ছিল এইসব করার? হ্যাঁ, উল্টে বিপদ আরো ডেকে এনেছিস। হারামজাদা, তোরা কি তান্ত্রিক যে এই পুজো করতে গেছিস? তুই জানিস তোদের এই সবের ভুলের জন্য এই গ্রামের উপর কি প্রভাব পড়েছে? মাতু হাজরা ফিরে এসেছে। গ্রামের মঙ্গল অন্যভাবেও করা যেত। তোরা কি তন্ত্রবিদ ছিলিস? জানোয়ারের দল, একজনের কাছ থেকে শিখেছিলিস। তোরা কোনো সিদ্ধতান্ত্রিক নয় যে এই জিনিসটা করতে পারবি। উল্টে ভুল পুজো করে তোরা তাকে ক্রুদ্ধ করেছিস। এখন বুঝতে পারছি কেন ওই পিশাচি আবার আবির্ভাব হয়েছে। কার্তিক জিজ্ঞাসা করল, কেন আবির্ভাব হলো? তাকে এখানে পাঠানো হয়েছে ভুল পুজো ও ঠাকুর নিয়ে ছিনিমিনি করার জন্য। আমাদের গ্রামের এখন বড় বিপদ। আমাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। গ্রামের ভালো করতে গিয়ে এক অমঙ্গলময় উদয় হয়েছে। এখন যে কি হবে তা মা কালী জানেন। জয় মা, জয় মা। সেদিন মাঝরাতে অরুণ স্বপ্নে এক অপরূপ সুন্দরী নারী মূর্তিকে দেখল। সে হাত নেড়ে নেড়ে বলছে, অরুণ, আমাকে তোর কাছে টেনে নে না অরুণ। আমার বড্ড কষ্ট হচ্ছে, শরীরে কোনো শক্তি নেই। অরুণ, এই অরুণ, খুব খিদে পেয়েছে আমার। নে না আমাকে তোর কাছে টেনে। অরুণ, টেনে নে না। অরুণ সেই মোহময়ী নারীর মধ্যে যেন ডুবে যায়। সে স্বপ্নে যেন তার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সেই সুন্দরীর হাতটা ধরে নিজের কাছে টেনে নেয়, একে অপরকে জড়িয়ে ধরে। হঠাৎ অরুণের নাকে একটা কটু গন্ধ লাগে এবং পরক্ষণে একটা খলখল করে হাসি শব্দ শুনতে পায় সে। সে তৎক্ষণাৎ নারী মূর্তিকে দূরে সরিয়ে দেয় এবং তারপর দেখে সে যাকে এতক্ষণ জড়িয়ে ধরেছিল সেই অপরূপ নারী মূর্তি ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করছে। তারপর ঘষা গলায় বলল, কি রে, আমাকে জড়িয়ে ধর। ছাড়লি কেন?
আমাকে আদর কর। আমি তোর কাছে যেতে চাই, খুব কাছে যেতে চাই। কত কাছে দেখবি? এই দেখ, এই দেখ আমাকে, দেখ দেখ দেখ। ঘুমটা নিমেষে ভেঙে গেল অরুণের। চোখ খুলতে দেখল সেই মূর্তিটা তার মাথার কাছে আছে। সে কি করবে ভেবে পেল না। হতাশ হয়ে আবার শুয়ে পড়ল। ঠিক তার কিছুক্ষণ পরই পিকলু স্বপ্নে দেখল এক অসাধারণ অপরূপা এক দেবী তার মুখের কাছে এসে বলছে, পিকলু, এই পিকলু, আমাকে পুজো করবি না? আমি কে বলতো? তোরা কি আমাকে ভুলে গিয়েছিস? ভুলে গিয়েছিস না রে? মনে কর, ভালো করে মনে কর পিকলু, মনে কর আমি কে? হ্যাঁ, কি রে? ওই দিন রাতে তপনের চোখেও ঘুম আসছিল না। ওর বারে বারে মনে হচ্ছে জানলার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, তবে তাকে দেখা যাচ্ছে না। বারে বারে সে উঁকি মারছে আর দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ছে। গাটা শিরশির করে উঠল তপনের। কে উঁকি মারছে? ও অতটা আমল না দিয়ে শুয়ে পড়ল। মিনিট 20 পরে তপনের দরজাটা আপনা আপনি খুলে গেল। অঘরে ঘুমোচ্ছে তপন। কেউ একটা ঘরের মধ্যে প্রবেশ করল। ঝমঝম করে নূপুরের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। সে যেন তপনের মুখের সামনে ঝুঁকে পড়েছে। তার ভয়ঙ্কর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এবার মনে হলো সে যেন তপনের বিছানার উপরে উঠে পড়েছে। হঠাৎ তপনের পাটাকেও হিরকে টান মারল। থতমত খেয়ে উঠে পড়ল তপন। পা ধরে কে টানল? বিছানাটা নড়ছে কেন? তপনের মনে হলো সে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যাবে। এবার চিৎকার করতে লাগলো তপন। তবে মিনিট 2 মধ্যে বিছানা নড়া বন্ধ হলো। দরজাটা আচমকা দুম করে বন্ধ হয়ে গেল। তারপর আবার আপনা আপনি খুলে গেল। একটা শীতল হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করল। সেই হাওয়াটা তপনের গায়ে লাগতেই তার কেমন যেন ঘুমের ঘোর চলে এলো। কিন্তু একটা ফিস ফিস আওয়াজ কানে আসতেই তার ঘোর কেটে গেল। সে আস্তে আস্তে বিছানার দিকে মুখ বাড়িয়ে খাটের দিকে চাইল, আর তারপরেই ওর চোখ কপালে উঠে গেল। ও কি? বিছানার তলায় ও কে শুয়ে আছে? খিলখিল করে হাসছে। হাসিটা এতই ভয়ানক যে তপনের হার্ট ফেল করার মতন অবস্থা। ভাঙা পা নিয়ে সে পালাতেও পারবে না। তবে সে এখন কি করবে? তাড়াতাড়ি টেবিলে রাখা লণ্ঠনের আলোটা জোরে দিয়ে সে আস্তে আস্তে আবার বিছানার নিচের দিকে দেখতে লাগলো। কিন্তু কই, কেউ নেই তো। কে ওখানে? কে এমন করছো? কে? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে।
বলছে। হঠাৎ তপন বুঝতে পারে ওর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ও রক্ত বন্ধ করার চেষ্টা করে কিন্তু পারে না, অনবরত রক্ত পড়তে থাকে। কে তুমি? আমার কষ্ট হচ্ছে। কে তুমি? তোমার নাম কি? হঠাৎ সে দেখতে পায় সামনের দেওয়ালে রক্ত দিয়ে লেখা একটা নাম, আর ওই নামটা দেখার পর ও বিস্ময়ে চমকে ওঠে। মাতু হাজরা ফিরে এসেছে। আকাশে মেঘ গর্জন করে উঠল, হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর তার সাথে তীব্র ঝড় ও মাঝে মাঝে ভয়ঙ্কর বাজ পড়তে লাগলো। দরজাটা আবার আপনা আপনি খুলে গেল। তপন দেখল আকাশের বিদ্যুতের ঝলকানিতে বাইরে কেউ একজন তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই সময় নাক চেপে চিৎকার করে মাটিতে পড়ে গেল। পরের দিন জোনা কয়েকজন তপনকে শ্মশানে পোড়াতে নিয়ে গেল। অরুণ আর পিকলুও গেল। তপনের মৃত্যু কিভাবে হলো সেটা জানতে শ্মশান থেকে অরুণ আর পিকলু সোজা তপনের বাড়িতে এলো। ঘরে ঢুকতেই পিকলুর চোখ দেওয়ালে গিয়ে পড়ল। ওই দেখ অরুণ। অরুণ দেওয়ালে নামটা দেখে চমকে উঠল। তবে তাদের চোখের সামনে সেই নামটা যেন গুঁড়োর মতন কোথায় অদৃশ্য হয়ে গেল। অনেক মাস পর অবনী ঠাকুর তার নিজের গ্রামে ফিরে এলেন, আর আসতেই পুরোহিত মশাইয়ের কাছ থেকে গ্রামের সমস্ত ঘটনা শুনতেই বিস্ময়ে চমকে উঠলেন। এর মধ্যে অরুণ আর পিকলুর সাথেও দেখা করেন অবনী ঠাকুর। অরুণকে প্রায় রীতিমতন কয়েক বছর দেখতে না পাওয়াতে অবনী ঠাকুর তাকে স্নেহের আবদারে জড়িয়ে ধরে। অরুণ আর পিকলু গতকাল রাতে স্বপ্নাদেশের পুরো কথাটা অবনী ঠাকুরকে খুলে বলে। সব শুনে অবনী ঠাকুর বললেন, ওই মূর্তিটা কোথায় আছে? মাসির বাড়িতে আছে। যত তাড়াতাড়ি পারো ওই মূর্তিটা অন্য জায়গায় দিয়ে আসার ব্যবস্থা করতে হবে। ওই মূর্তিটা বাড়িতে রাখা যায় না, ওর পূজা বাড়িতে হয় না, তাহলে ঘোর বিপদ ঘটবে। আস্তে আস্তে সবাই মারা পড়বে, কেউই বাঁচবে না। কাল ঘোর অমাবস্যায় ওর হয়তো কালই শেষ দিন, ও সবাইকেই শেষ করে দেবে। ওকে শেষ করার কোনো উপায় আছে ঠাকুরমশাই? ব্যাগের ভিতর থেকে দুটো মাদুলি বার করে অবনী ঠাকুর বললেন, মহামৃত্যুঞ্জয় মাদুলি এটা, তোমরা দুজনেই এটা পড়ে নাও। যা করার আজকেই করতে হবে। আজ রাতেই অমাবস্যা লাগবে, চাঁদ ও সূর্য একই বরাবর থাকবে। আমি আজই একটা যজ্ঞ করব এবং তাকে নিবেদন করব যাতে তিনি আমাদের ক্ষমা করেন। মাতু হাজরা কিছুতেই আগের বারের বদলা না নিয়ে যাবে না, তাই এই কবচ তোমাদের দুজনকেই দিলাম। যদি তাল সামলাতে না পারি ওই পিশাচির কাছে, এই মহামৃত্যুঞ্জয় কবচ ওর দিকে ছুড়ে দিও। আশা করছি ও ধ্বংস হবে। পুরোহিত মশাই, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন, আজ রাতেই সব হিসেব চুকিয়ে দেব। নিমাই, তোমার একটা কাজ আছে। আজকে রাতে তুমি সমস্ত গ্রামবাসীকে কোনো এক নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো ঠাকুরমশাই, সব পারবো। আমি এখনই গ্রামের সমস্ত মানুষকে নিয়ে বিষ্ণুপুরের স্কুলটা চলে যাব, ওখানে ওদের থাকার ব্যবস্থা করব। হ্যাঁ, খুব ভালো হবে। আর শোনো, ওদের বলো না যে আমরা এই কাজ করছি, কিছু একটা মিথ্যা বলে দিও। ও নিয়ে চিন্তা করতে হবে না, সবাইকে বলবো ঝড় আসছে, মহাঝড়, তাই তোমাদের ওখানে নিরাপদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
আর পিকলু মহামৃত্যুঞ্জয় কবচ নিজেদের হাতে পরে নিল। রাত 8টা নাগাদ অবনী ঠাকুর, পিকলু, অরুণ, পুরোহিত মশাই এবং আরো 2-3 জন গ্রামের মানুষ ভূত বাবার জঙ্গলে প্রবেশ করল। এই গভীর জঙ্গলের মধ্যে এক গুহা আছে, যেটা এককালের লোকেরা বলতো অভিশপ্ত গুহা। আমরা ওখানে কেন যাচ্ছি? এই মূর্তিটি ওই গভীর গুহার মধ্যে পুঁতে দেব। অবনী, ওই নরাধাম গুহাতে যাওয়া বিপজ্জনক আমাদের। এতটা ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? ভুলে যাবেন না, তখন ওই গুহার মধ্যেই পড়েছিল প্রায় 1.5 মাস ধরে। যদি সত্যি বিপজ্জনক হতো তখন তাহলে ফিরে আসতো না। আমাদের এই মূর্তিটা যে করেই হোক ওই গুহার মধ্যে রেখে দিয়ে আসতে হবে। এবং ওই গুহার মধ্যে এক অসত্য গাছের শিকড় আছে, ওই শিকড় আমার দরকার, ওটা খুব প্রয়োজন। বলতে গেলে শিকড়ের জন্যেই ওখানে আমার প্রধান যাওয়া। ওই শিকড় পেলে মাতুর খেল সমাপ্ত হতে পারে। চলো, আরো ভিতরে যেতে হবে। প্রায় আধা ঘন্টা মতো তারা আরো জঙ্গলের ভিতরের মধ্যে ঢুকলো। কারোর হাতে লণ্ঠন, আবার কারোর হাতে টর্চ, আবার কারোর হাতে আগুনের মশাল। নরাধাম গুহার সামনে আসতেই প্রায় কতগুলো কাক একসাথে তাদের গা ঘেঁষে চলে গেল। অবনী ঠাকুর গুহার মধ্যে আগুনের মশাল নিয়ে আগে প্রবেশ করল। পিছন পিছন বাদবাকিটা ঢুকল। গুহার দেওয়ালগুলো ভিজে, গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়ছে। কার্তিক, শাবল নিয়ে এসে গর্ত খোল। পুরোহিত মশাই, মূর্তিটিকে ভালো করে কাপড়ে জড়ান। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। কার্তিক শাবল দিয়ে গর্ত খুলতে শুরু করল। আর ঠিক সেই সময় আকাশে হঠাৎ করে বিকট বাজ পড়ল। পুরো নরাধাম গুহা যেন কেঁপে উঠল এবং তারপরে ঝমঝম করে নপুরের শব্দ শুনতে পাওয়া গেল। এই তাড়াতাড়ি গর্ত খোল। হয়ে গিয়েছে, দিন মূর্তিটা দিন। মূর্তিটা নিতে যাবে আর ঠিক সেই সময় প্রলয় ঘটে। আকাশ যেন ফেটে পড়েছে। বিকট বাজ যেন একেবারে নরাধাম গুহার উপরে গিয়ে পড়ে। কার্তিক উল্টে পড়ে যায় আর তার সাথে সাথে বাকিরা সবাই ঠিকরে চলে যায়। তারপরেই সেই কণ্ঠ ভেসে আসে। এমন মৃত্যু আগে কখনো দেখিসনি? না, কখনো দেখিসনি। ভয়ানক নরক যন্ত্রণার মৃত্যু দেব। আমি মাতু হাজরা আদেশ করছি, যাতে ওই গুহা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। আমার আদেশ পালন করো, পালন করো আমার আদেশ। হঠাৎ গুহায় ধস নামতে শুরু করলো। পালাও পালাও, ধস নামছে, না হলে সবাই মারা পড়বো। পালাও সবাই। এই চলো চলো, সবাই চলো, কেউ দাঁড়িও না, চলো চলো চলো। আমি যেতে পারছি না, আমার পায়ে পাথর পড়েছে। তোমরা যাও। কার্তিক, কার্তিক, এইভাবে তোমাকে একা ফেলে আমি কি করে যাব? কার্তিক, কার্তিক, তোমরা যাও, আমার কিচ্ছু হবে না। যাও তোমরা, পালাও। আমি বলছি পালাও, তোমরা পালাও, পালাও। পাথর পড়তে শুরু করেছে চারিদিকে। অবনী ঠাকুর অরুণের হাত ধরে টেনে নিয়ে গুহার বাইরে চলে আসলেন। কার্তিক সেই অবস্থায় ওই মূর্তিটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই কয়েকটি পাথর একসাথে তার গায়ের ওপর এসে পড়ল।
কার্তিকের জন্য কষ্ট হলেও এখন কিছু করার নেই। ওর আত্মার শান্তি কামনা করি। এই চলো, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। কার্তিক যে আর আমাদের মধ্যে নেই ঠাকুর মশাই। এখন ওইসব ভাবলে চলবে না পিকলু, আমাদের প্রধান কাজ এখনো বাকি। এই চলো, পুরো গ্রামের মানুষদের জীবন আমাদের হাতে। চলো, দাঁড়িয়ে থেকো না, চলো। জঙ্গলি রাস্তা ধরে ওরা তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। খানিকটা আসার পরে মনে হলো তাদের পিছন পিছন কেউ কি আসছে। হারা কোথায় গেল? ঠিক তো, ও কোথায় গেল? দেরি করো না, চলো, এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। হারা কোথায় গেল? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দূরের কোনো এক জায়গা থেকে হারার কণ্ঠ শোনা গেল। আমি এখানে, তোমরা সবাই এখানে এসো, তাড়াতাড়ি এসো। হারার গলা না? তবে ওর গলাটা ওরকম শুনতে লাগছে কেন? আমি বলছি দেরি করো না, চলো এখান থেকে, চলো। ও যে ডাকছে ওখান থেকে। ওটা হারা হতেই পারে না। তবে ওটা কে? মাতু হাজরা। এইসব ওর চাল, আমাদের এই জঙ্গল থেকে বের হতে দেবে না বলেই এরকম চাল চালছে। আবারও শোনা গেল হারার কণ্ঠ। তোমরা কেউ অবনীর কথা শুনবে না, চলে এসো। আমি এখানে এক অদ্ভুত জিনিস পেয়েছি, চলে এসো সবাই। এবার বুঝতে পারলে তো, যে কোনোদিন আমার নাম ধরে ডাকেনি সেই আজকে অবনী অবনী করছে। চলে এসো, ওসব কান দিও না, মনকে শক্ত করো আর ধরে নাও যে হারা আমাদের মাঝে আর নেই। যত তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। আসল জিনিস আমি পেয়ে গিয়েছি। এই মনীষ, তুই সবার পিছনে থাক আগুনের মশালটা নিয়ে, বুঝলি? আর এই পিছন দিক থেকে যদি কেউ ডাকে সাড়া দিবি না, পিছনেও তাকাবি না। চল। সামনে অবনী ঠাকুর, তার পেছনে পুরোহিত মশাই এবং তার পিছনে অরুণ এবং পিকলু এবং একদম শেষে মনীষ। থরথর করে সে কাঁপছে, তবে বুকে সাহস নিয়ে এদিক ওদিক না তাকিয়ে আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ওরা পায়ে পায়ে হাঁটছে, ঠিক এমন সময় হঠাৎ কোথায় থেকে একটা মর্মান্তিক চিৎকার শোনা গেল। যন্ত্রণায় ছটপট করছে যেন সে। চলো চলো, এখানে থেকে চলো, ওসব মিথ্যা, কেউ কান দিও না ওসব। চলো এখান থেকে তাড়াতাড়ি। আবার চলতে শুরু করলো ওরা। আর ঠিক এই সময় মনীষ কিছু একটা শব্দ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। খুঁদে খুঁদে লাল লাল মতো ও কি চলছে। এমন সময় কেউ যেন ওকে পিছন থেকে ডাকছে। মনীষ, এই তো আমি এখানে, দেখতে পারছো না আমাকে? আমি পদ্মাবতী, তোমার স্ত্রী। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? মনীষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। ততক্ষণ ওরা অনেকটা এগিয়ে গিয়েছে। আগুনের মশাল নিয়ে এদিক ওদিক সে চাইতে লাগলো। আমি তোমার খুব কাছেই আছি মনীষ, এখানে খুব অন্ধকার, কেউ আমাকে এই জায়গা থেকে বের হতে দিচ্ছে না। তুমি আমাকে বাঁচাও। কি করছো? দাঁড়িয়ে আছো কেন? বাঁচাও আমাকে। মনীষ এদিক ওদিক খোঁজার চেষ্টা করছে, আর ঠিক সেই সময় গাছের ওপর থেকে উড়ে এসে কেউ একজন তার উপরে ঝাঁপিয়ে পড়ল। মনীষ চিৎকার করে উঠল ভয়ে, কিন্তু সেই চিৎকার ওরা কেউ শুনতে পেল না। বিকৃত মুখে যে মনীষের গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে সে আর অন্য কেউ নয়, স্বয়ং মাতু হাজরা। হাতে ধারালো নখ নিয়ে মনীষের দুই চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিল। ছটফট করতে লাগলো মনীষ। আমি ঠিক জানি তোর বউয়ের জন্য তুই পাগল। হ্যাঁ, তুই পাগল। এবার তুই আমার জন্য পাগল হ দেখি।
আমার জন্য পাগল হ, আমার জন্য পাগল। কয়েকশো ইঁদুর মনীষের দেহের চারিদিকে ঘিরে ধরল আর কোটকোট করে তার শরীরের চামড়া ছিঁড়তে লাগলো। এক ভয়াবহ চিৎকার করলো মনীষ, তারপর সব চুপ, যেন কিছুই হয়নি। বেশ কিছুটা আসার পর ওরা নলিকাটা রাস্তায় চলে আসে, আর ঠিক সেই সময় রাস্তার ওপরে একটা গাছ মরমর করে ভেঙে পড়ল। আকাশটা কালো হয়ে এসেছে, পশ্চিমের দিক থেকে সনসন করে ঠান্ডা বাতাস বইছে, আর মাঝে মাঝে ভয়ানক বাজ পড়ছে। মনীষ কোথায় গেল? কেন, এখানে তো ছিল, ও গেল কোথায়? ওকেও নিয়ে গিয়েছে। হে ভগবান, তিনটে ছেলের নিজের জীবন বাজি রেখে আমাদের সাথে এসেছিল, আর তারা এখন আর নেই। আগের থেকে মাতু অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, আমাদের লড়াই করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তবু হাল ছাড়লে চলবে না। কিন্তু এরকম একে একে সব মরছে, আমরা বাঁচবো তো ঠাকুর মশাই? ভরসা রাখো অরুণ, বাবা ভোলানাথ আছেন আমাদের সাথে, উনি ঠিকই রক্ষা করবেন। ভুলে যেও না, আমরা 5 বছর আগে মাতু হাজরাকে নরকে পাঠিয়েছিলাম। ঠাকুরমশাই, ওই দেখুন, ওটাকে দাঁড়িয়ে আছে। অবনী ঠাকুর সেই দিকে তাকাতেই চমকে ওঠে, আর ঠিক সেই সময় বিকট একটা বাজ পড়ে। তার ঝলকানিতে পড়ে থাকা গাছের উপরে পায়ের ওপর পা তুলে কোনো এক ছায়া মূর্তিকে দেখতে পায়। কে বসে আছে? রানে পানে জলে জঙ্গলে যেখানেই যাবে, মাতু হাজরাকে সেখানেই পাবে। বদলা নেব, বদলা। আমাকে তোরা কোনো দিনও শেষ করতে পারবি না, সেই ক্ষমতা তোদের আর নেই, বুঝলি? সেই ক্ষমতা তোদের নেই। শেষ করার দরকার নেই, তবে তোকে নরকে পাঠাতে পারবো। পিশাচি, তুই এখনো অবনী ঠাকুরের ক্রোধ দেখিসনি, এবার দেখবি আর জ্বলবি। কই 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 দেখা দেখি, কেমন মন্ত্র শিখেছিস? সবার আগে তোকেই শেষ করবো পুরো। অনেক জ্বালিয়েছিস, বড় আকুলি বিকুলি হয়েছে না? দেখ দেখ এবার কি করি আমি, দেখ। তার আগে তোকে শেষ করবো মাতু, সাহস থাকলে আমাদের সামনে আয়। গাছের ডালের উপর বসে কি করছিস? হ্যাঁ, এই জন্য তোর বর তোকে ধরে ধরে মারতো, ঠিক করতো। আর আর ওই কি যেন নাম, শ্যামল, হ্যাঁ, ও বেটাও ঠিক করেছে তোর সাথে ওরকম করে। মহা পাপী একটা মেয়ে তুই। ওই ওই নরকই তোর জন্য ঠিক আছে, যা নরকে চলে যা, যা। সেই পিশাচির আগে জ্বলে উঠল যেন, শূন্যে উড়ে আসলো একদম তাদের সামনে। পুরোটাই যে চালাকি ছিল মাতু হাজরা সেটা বুঝতেও পারিনি। আর ঠিক সেই সময় অবনী ঠাকুর তার ব্যাগ থেকে গোল মতন কি একটা জিনিস বার করে মাতুর কপালে চেপে ধরে মন্ত্র পাঠ শুরু করলো। ওম ভবস্য তৎসৎ সর্বেতুং বরেণ্যং ভবস্য দেবস্য ধীমহি यो यो न प्रचोदयात् ब्रह्मा मुरारी त्रिपुण्डकारी भानु शशि सुविशुत भूमिष्यत भुवश्च शुक्र शनि राहु केतुस्त कुम्भर्त सर्वे मम। পিশাচি এক মর্মান্তিক আর্তনাদ করে ছিটকে পড়ে যায়। ধীরে ধীরে অপসৃত হতে থাকে যাবতীয় নরকভোগী পুঁতিগন্ধ।
তারপর কোথায় যেন উধাও হয়ে যায়। আর কোনো শব্দ নেই, চারিদিক একদম নিস্তব্ধ। আনন্দে নেচে ওঠে পিকলু আর পুরোহিত, কিন্তু অবনী ঠাকুরের মুখে কোনো কথা নেই। মাতু হাজরা গেল কোথায়? আর ঠিক সেই সময় চোখের সামনে ধপ করে মাটিতে পড়ে যায় অরুণ। থরথর করে কাঁপতে থাকে আর গো গো করে শব্দ করে। সবাই দূরে সরে আসে। এ কি হলো অরুণের? গো গো করতে করতে হঠাৎ বিকট চিৎকার করে ওঠে অরুণ। চারিদিকে যেন কাকের দলেরা এসে তাকে ঘিরে ফেলে। এক অতি শক্তিতে আপনা আপনি হাওয়ার মতো মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটোর মধ্যে কোনো মনি নেই। ভয়ে পিকলু ঠক ঠক করে কাঁপতে শুরু করে। অবনী ঠাকুর চিৎকার করে বলল, মাতু যায়নি, মাতু যায়নি, ও এখানেই আছে অরুণের শরীরে, অরুণের শরীরেও প্রবেশ করেছে। কিন্তু এটা কি করে সম্ভব? ওর শরীরে প্রবেশ করবে বা কি করে? ওর কাছে তো মহামৃত্যুঞ্জয় কবচ আছে। আর বলতে বলতে থেমে গেল পিকলু। মনে পড়ল জঙ্গল থেকে বের হবার সময়ের কথা। অরুণ, তোর হাত থেকে কিছু একটা পড়ে গেল মনে হয়। কই, কিছু বলেনি তো? মনে হলো যেন কিছু একটা পড়লো, আমি দেখলাম কিন্তু। আরে ধুর, কিছু পড়েনি, বাদ দি, তাড়াতাড়ি পা চালা পিকলু, চল চল। অবনী ঠাকুর পিকলুকে হতভম্বভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, এই কি হলো পিকলু? ঠাকুর মশাই, ওর হাত থেকে কবচ পড়ে গিয়েছে, এখন কি হবে? আমাকে শেষ করা অত সহজ নয়। আমি মাতু হাজরা আদেশ করছি, অরুণ, এদের সবাইকে শেষ কর, শেষ করে দে। অরুণ গর্জন করতে করতে এগিয়ে এলো পিকলুর দিকে, গলাটা উঁচু করে ধরল। ছটফট করতে লাগলো পিকলু। পুরোহিত মশাই এগিয়ে আসতে যাবে, কিন্তু অরুণের এক চোখের চাউনিতে পুরোহিত মশাইয়ের শরীরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল এবং ছিটকে পড়ল প্রায় 100 হাত দূরে। অবনী ঠাকুরের মন্ত্র এখন আর কোনো কাজ হলো না। অরুণ বাঁ হাতে তাকে গলাটা চেপে ধরে ওপরে চাকিয়ে তুলল। জানতে চাস, জানতে চাস আমাকে নরক থেকে কেড়ে টেনেছে? বিঘ্নেশ্বরী দেবী, উচ্ছিষ্ট গণেশের কোলে বসে থাকা স্বয়ং বিঘ্নেশ্বরী দেবী। এই গ্রাম আমি ধূলিসাৎ করে দিয়ে যাব। ক্ষমতা আছে, ক্ষমতা আছে আমাকে আটকাবার, বল ক্ষমতা আছে? অতি কষ্টে অবনী ঠাকুর পিকলুকে ইশারা করে যাতে যে করেই হোক ওই মহামৃত্যুঞ্জয় কবচটা খুলে ওনার হাতে দিতে। অরুণ দুজনকে সেই সময় ছুঁড়ে ফেলে দেয়। মাটিতে পড়তেই দুজনে চিৎকার করে ওঠে। এর মধ্যে কখন পিকলু সেই মহামৃত্যুঞ্জয় কবচ অবনী ঠাকুরের হাতে দিয়ে দিয়েছে তা মাতু হাজরা বুঝতেও পারেনি। নরাধাম গুহা থেকে আনা সেই অশ্বত্থ গাছের শিকড় ও মহামৃত্যুঞ্জয় কবচটা একসাথে করে নিয়ে অবনী ঠাকুর উঠে দাঁড়ালেন। তারপর বেশ গম্ভীর গলায় বললেন, আমরা তোর কাছে হেরে গিয়েছি মাতু, তুই জিতেছিস। তবে তবে আমার মৃত্যু এত ভয়ঙ্কর ভাবে দিস না। কথা বলতে বলতে অরুণের একদম মুখের সামনে চলে আসে। তবে তবে দয়া করে এই ছেলেটাকে ছেড়ে দে, ওর শরীর থেকে বের হয়ে আয়, তারপর আমাকে হত্যা কর। আমি এখানে আদেশ পালন করতে এসেছি, না পালন করতে পারলে আমাকে আবার নরকে পাঠিয়ে দেবে। আমি সবাইকে শেষ করব, সবাইকে শেষ করব। সবাইকে তুই শেষ করতে পারবি না মাতু, তার আগে
আমি তোকে এই পৃথিবী থেকে বিদায় করব। তাই বুঝি? তুই পুরো মহাকচ্ছপ। দেখি দেখি তুই কি করিস। শেষ হাসি হেসে নে, তার কারণ তোর কপালে আর ওই হাসিটুকুও জুটবে না। কথাটা বলার সাথে সাথে সেই মহামৃত্যুঞ্জয় কবচ আর সেই অশ্বত্থ শিকড় একসাথে অরুণের কপালে চেপে ধরে, আর তারপরেই মন্ত্র পড়া শুরু। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকমিব বন্দনা মৃত্যুর্মক্ষীয়মমৃতাৎ। মাথায় ঠেকানোর সাথে সাথে অরুণ চিৎকার করে ওঠে, ডান হাত দিয়ে অবনী ঠাকুরের গলাটা চেপে ধরে, কিন্তু মন্ত্র পড়ার সাথে সাথে অরুণের শক্তি ক্ষয় হতে শুরু করে। ছেড়ে দে শয়তানি, ওর শরীর থেকে বেরিয়ে আয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকমিব বন্দনা মৃত্যুর্মক্ষীয়মমৃতাৎ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। হঠাৎ একটা কালো ধোঁয়া অরুণের শরীর থেকে বেরিয়ে আসে এবং চারিদিকে মিশে ঘূর্ণির মতন ঘুরতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যে গুঁড়ো হয়ে মিলিয়ে যায়। এক নারকীয় হাহাকার ও আর্তনাদের সঙ্গে সেও মিশে যায় মহাশূন্যে। অরুণের দেহটা মাটিতে ধপ করে পড়ে যায়। তারপর সব চুপ। প্রায় দুদিন পর চোখ খোলে অরুণ। তারপরে সে বুঝতে পারে সে হাসপাতালে আছে। অরুণের মা বাবা খবর পেয়ে ছুটে আসে পদ্মাহাটের হাসপাতালে। এর কয়েকদিন পরে অরুণ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যায়। তবে সে আর নলিকাটা গ্রামে যায়নি, একেবারে সোজা যাদবপুর নিজের বাড়িতে চলে গিয়েছিল। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা আবার নলিকাটা গ্রাম। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।